ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। মার খেয়েও ফেরেনি হুঁশ, সংঘর্ষ বিরতি ভাঙতে সিন্ধুর জলকে অস্ত্র করলো পাকিস্তান। যুদ্ধের সঙ্গে আবেগকেও জুড়েছেন মোদীর প্রশংসায় পঞ্চমুখ এই হেভিওয়েট তৃণমূল সাংসদ। দিলীপের পর এবার দীঘার জগন্নাথ মন্দির দর্শনে যাচ্ছেন সুকান্ত। কুণালের দাবিতে মুখ খোলেন বিজেপি রাজ্য সভাপতি। বাংলার পর নজরের অশোক, 5টি আসনে জয়ী তৃণমূল। অভিষেক লিখলেন এটাই শুরু। আত্মহত্যা। কদিন আগেই বিয়ে করেছেন মা। দিলীপ ঘোষের স্ত্রী রিঙ্কুর একমাত্র ছেলের রহস্য মৃত্যু। বছর ঘুরলে বিধানসভা ভোট, এবার তৃণমূলে হবে রথ বদল। কবে থেকে শুরু হতে পারে? এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। অপারেশন সিঁদুরে নাক কাটা গেলেও শোধরানোর নাম নেই পাকিস্তানে। 4 দিনের লড়াইয়ের পর দুই দেশের মধ্যে সংঘর্ষ বিরতি সম্পূর্ণ হলেও তা ভাঙতে ফের তৎপর শাহবাজ সরকার। সম্প্রতি এক আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানের বিদেশ মন্ত্রী জানালেন, সিন্ধু জলচুক্তি নিয়ে যদি সঠিক পদক্ষেপ না নেওয়া হয় সেক্ষেত্রে এই ঘটনাকে যুদ্ধ হিসেবে দেখা হবে। সমস্যায় পড়তে পারে দুই দেশের সংঘর্ষ বিরতি। অপারেশন সিঁদুরের পর ভারত পাকিস্তানের মধ্যে সংঘর্ষ বিরতি হলেও সিন্ধুর জল নিয়ে অনড় অবস্থান ভারতের। জানিয়ে দেওয়া হয়েছে সিন্ধুর এক ফোঁটা জলও পাকিস্তানকে দেওয়া হবে না। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্পষ্টভাবে পাকিস্তানকে সে বার্তা দিয়ে দিয়েছেন। কড়া সুরে মোদী বলেন, রক্ত ও জল একসঙ্গে বইবে না। পহেলগাঁও হামলার পরে স্থগিত হয়েছে সিন্ধু জলচুক্তি। বর্তমান সংঘর্ষ বিরতিতে পাকিস্তান আশা করেছিল ভারতের সঙ্গে আলোচনায় এই স্থগিতাদেশ হয়তো তুলে নেবে মোদী সরকার। তবে রক্ত ও জল একসঙ্গে বইবে না বলে যে বার্তা মোদী দিয়েছেন তাতে স্পষ্ট যে সিন্ধু জলচুক্তি থেকে স্থগিতাদেশ প্রত্যাহারে পুরোপুরি তালা এঁটে দিতে চলেছে কেন্দ্রীয় সরকার। এই ডামাডোলের মাঝে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাক মন্ত্রী ইশাক দার বলেন, যদি ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে সমর্থক পদক্ষেপ না করে তাহলে তা যুদ্ধ বা পাকিস্তানের বিরুদ্ধে শত্রুতামূলক পদক্ষেপ হিসেবে বিবেচনা করবে পাকিস্তান। এ ধরনের পরিকল্পনা সংঘর্ষ বিরতির উপর হামলা হিসেবে দেখবে পাকিস্তান। ভারত ও পাকিস্তানের মধ্যে হতে চলা আগামী বৈঠক সিন্ধু জলচুক্তির উপরে হওয়া উচিত বলে জানান পাক মন্ত্রী। শুধু তাই নয়, জম্মু ও কাশ্মীর ইস্যুতে মুখ খোলেন ইশাক দার। কাশ্মীর সমস্যাকে সীমান্তে উত্তেজনার কারণ হিসেবে উল্লেখ করে পাক বিদেশ মন্ত্রী বলেন, কাশ্মীর সমস্যার যদি কোনো সদস্য সমাধান না হয় তাহলে ওখানে স্থায়ী শান্তি আসা কঠিন। যদি ইশাক দার ভারতের সঙ্গে সিন্ধু জলচুক্তি নিয়ে আলোচনার কথা বললেও গতকালই মোদী ঠিক করে দিয়েছেন পাকিস্তানের সঙ্গে ঠিক কোন ইস্যুতে আলোচনা হবে। আলোচনার মাধ্যমে দুই দেশের সমস্যা মিটিয়ে নেওয়ার যে বার্তা ভারতকে গোটা বিশ্ব দিচ্ছে সে প্রসঙ্গে মোদী বলেন, বিশ্বকে বলবো পাকিস্তানের সঙ্গে যদি কোনো কথা হয় তাহলে সেটা হবে সন্ত্রাস বন্ধ নিয়ে। কথা যদি হয় তবে তা হবে শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর নিয়ে। আসছি পরবর্তী সংবাদে। পহেলগাঁও কাণ্ডের পর জোরালো প্রত্যাঘাত করেছে ভারত। অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জঙ্গি ঘাঁটি ধূলিসাৎ করেছে ভারতীয় সেনা। সেই সামরিক অভিযানের পর কেন্দ্রের পাশে দাঁড়িয়েছিলেন বিরোধীরা। এবার সেই অপারেশনের প্রশংসা করলেন বীরভূমের তৃণমূল সাংসদ শতাব্দী রায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্যালকুলেটিভ তকমা দিয়ে তিনি বলেন, যুদ্ধের সঙ্গে আবেগকেও জুড়ে দেওয়া হয়েছে। শতাধিক জঙ্গিকে নিকেশ করে পহেলগাঁওয়ে নিরীহ 26 জনকে খুনের বদলা নিয়েছে ভারত। মাত্র 25 মিনিটের নিখুঁত অপারেশনে তছনছ হয়ে যায় 9টি জঙ্গিরা। এরপর সেই অভিযানেরই প্রশংসা করলেন বীরভূমের এমপি। শতাব্দী বলেন, মোদীজি এমনিতে অন্যদিকেও ক্যালকুলেটিভ। কোথায় আবেগ কাজ করবে, কোথায় মানুষ আঘাত হবে উনি সেটা ভীষণ ভালো বোঝেন। সিঁদুর শব্দটা প্রচন্ড অর্থবহ। যেখানে সব অর্থে সিঁদুরকেই শেষ করা হয়েছে সেখানে অপারেশন সিঁদুর মহিলাদের দিয়ে সেই অপারেশন করা পুরোটাই একটা ধারণা তৈরি করেছে। তৃণমূল সাংসদ বলেন, যুদ্ধের সঙ্গে আবেগকেও যুক্ত করা হয়েছে আর তাতে মানুষ অনেকটা বেশি সাহস পেয়েছে। সিঁদুর কোথায় আমাদের আবেগ, আমাদের সমাজ সম্পর্কের সঙ্গে যুক্ত সেটা ফের প্রমাণিত হয়েছে। উল্লেখ্য, গত 22শে এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে 26 জনকে খুন করেছিল জঙ্গিরা। বেছে বেছে হিন্দুদের টার্গেট করে তারা। মুছে যায় বহু মহিলার সিঁথির সিঁদুর। তারপর থেকেই একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র। জঙ্গি হামলার 15 দিনের মাথায় অপারেশন সিঁদুর শুরু হয়। জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, অপারেশন সিঁদুর শেষ হয়নি, এই অভিযান স্রেফ স্থগিত আছে। পাকিস্তানের প্রত্যেকটি পদক্ষেপের দিকে নজর রাখা হবে বলে জানিয়েছে তিনি। এবার এই অপারেশন সিঁদুরকে প্রশংসায় ভরালেন শতাব্দী। যুদ্ধের সঙ্গে আবেগকে জুড়ে দেওয়া বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ। আসছি পরবর্তী সংবাদে। উদ্বোধনের আগে থেকে চর্চায় ছিল দীঘার জগন্নাথ মন্দির। কম বিতর্ক হয়নি এই মন্দিরকে ঘিরে, যা এখনো অব্যাহত।
উদ্বোধনের দিনে সস্ত্রীক জগন্নাথ মন্দির দর্শনে গিয়ে বিতর্কের মুখে পড়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। খোদ নিজের দলের মধ্যে সমালোচনার শিকার হতে হয়েছে তাকে। তবে এবারের বড় খবর, দীঘার জগন্নাথ মন্দিরে নাকি পা পড়তে চলেছে আরো এক বিজেপি নেতা। বিজেপির বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও যাচ্ছেন মন্দির দর্শনে। সম্প্রতি এমনই দাবি করে শোরগোল ফেলে দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। দীঘার জগন্নাথ মন্দির দর্শন করতে যাচ্ছেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই চাঞ্চল্যকর দাবি করতে দেখা গিয়েছে কুণাল ঘোষকে। পাল্টা বিজেপি সাংসদ মন্তব্য করেছেন এই মুহূর্তে তার নাকি পূর্ব মেদিনীপুরে কোনো কর্মসূচি নেই, কিন্তু বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবে গুঞ্জন ছড়িয়েছে রাজনৈতিক মহলে। বিতর্কের সূত্রপাত কুণাল ঘোষের একটি পোস্ট থেকে। সেখানে তিনি লেখেন, সূত্রের খবর, দীঘায় প্রভু জগন্নাথ দেবের মন্দিরে প্রণাম করতে খুব শীঘ্রই যাবেন সুকান্ত মজুমদার নামে এক সাংসদ। তার দল পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচি নিচ্ছে, সেই উপলক্ষ করে গিয়ে ফেরার পথে প্রভুকে দর্শন করে আসবেন। সঙ্গে তিনি আরো লেখেন, যদি যান বুঝবেন খবর ঠিক, যদি না যান বুঝবেন তাহলেও খবর ঠিক। আগাম জানাজানি হওয়ায় আপাতত স্থগিত। এরপরে কানাঘুষো শুরু হয়ে যায় রাজনৈতিক মহলে। যদিও সংবাদ মাধ্যমের তরফে সুকান্ত মজুমদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি স্পষ্ট বলেন, এখনো পর্যন্ত পূর্ব মেদিনীপুরে কোনো কর্মসূচি তার নেই। তৃণমূল এমন অনেক কিছুই বলে থাকে, কিন্তু তারপরেও জল্পনা থামছে না। কারণ জগন্নাথ মন্দির দর্শনে গিয়েই দলের একাংশের রোষের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। দিলীপের জগন্নাথ মন্দিরে যাওয়া নিয়ে প্রকাশ্যে ক্ষোভ উগরে দিয়েছিলেন বিজেপি সাংসদ সৌমিত্র খা, তরুণ জ্যোতি তিওয়ারিরা। সরাসরি নাম না নিয়ে পরোক্ষ কটাক্ষ শানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে কিছুদিন আগে সুকান্ত মজুমদার স্পষ্ট করে দেন, দিলীপ ঘোষকে নিয়ে আর প্রকাশ্যে কোনো মন্তব্য করা যাবে না, যা বলার দলের অভ্যন্তরে বলতে হবে। আসছি পরবর্তী সংবাদে। বাংলার পর এবার নজরে আসম। আস্তে আস্তে সেখানে পায়ের তলার মাটি শক্ত করছে তৃণমূল। গত লোকসভা নির্বাচনে সেই রাজ্যের 4টি আসনে লড়েছিল জোড়াফুল শিবির, তবে জয়ের মুখ দেখতে পারেনি। পঞ্চায়েত ভোটের পুনরাবৃত্তি হলো না। অসমের পঞ্চায়েত নির্বাচনে 5টি আসনে জয়ী হলো তৃণমূল কংগ্রেস। শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত লোকসভা নির্বাচনে অসমে তৃণমূলের ভরাডুবির পর রাজ্য সভাপতির পদ থেকে সরে দাঁড়ান রিপুন বোরা। এরপর সেই রাজ্যের ইনচার্জের দায়িত্ব দেওয়া হয় পশ্চিমবঙ্গের আইনমন্ত্রী মলয় ঘটককে। তারপরে বড়সড় সাফল্য পেল জোড়াফুল শিবির। রাজ্যের 5টি আঞ্চলিক পঞ্চায়েতে জয় লাভ করলো তৃণমূল প্রার্থীরা। অসমের ইনচার্জের দায়িত্ব পাওয়ার পর থেকেই সেখানে দলের সংগঠন বৃদ্ধির কাজে নেমে পড়েছিলেন মলয়। আগামী বছর সেই রাজ্যে বিধানসভা নির্বাচনের আগে পঞ্চায়েত ভোটে বড় সাফল্য পেল জোড়াফুল শিবির। কামরূপ জেলার আচলপাড়া পঞ্চায়েত এবং দামপুর পঞ্চায়েতে জয়ী হয়েছেন যথাক্রমে মোহাম্মদ শফিকুল ইসলাম ও বদর আলী সৈকিয়া। এছাড়াও আরো 3টি পঞ্চায়েতে জয়ের মুখ দেখেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। সেই 3 আসন হলো দরং জেলার বান্দিয়া পঞ্চায়েত, শ্রীভূমি জেলার বিনোদনী পঞ্চায়েত ও কাছাড় জেলার গোবিন্দপুর আলগাপুর পঞ্চায়েত। এই 3 আসনে জয়ী হয়েছেন যথাক্রমে আকাশ আলী, ফয়েজ আহমেদ এবং ফরিদা বরভুইয়া। অসমের পঞ্চায়েত নির্বাচনে দলের এই সাফল্যের পর এক্স স্যান্ডেলে অভিষেক লেখেন, এটাই শুরু। জয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাই। আমার বিশ্বাস আস্তে আস্তে অসমবাসীর কাছে বিকল্প হয়ে উঠবে তৃণমূল। উল্লেখ্য, 2011 সাল থেকে বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস। এবার রাজ্যের বাইরেও ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করছে তারা। অসমের পঞ্চায়েত নির্বাচনে 5টি আসনে জয়ী হয়েছেন জোড়াফুল প্রার্থীরা। আগামী বছর সেই রাজ্যের বিধানসভা নির্বাচনেও তৃণমূল কোনো চমক দেখাতে পারে কিনা সেটাই দেখার। আসছি পরবর্তী সংবাদে। সম্প্রতি বিয়ে সেরেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার। এরই মধ্যে শোকের ছায়া ঘোষ পরিবারে। রিঙ্কু মজুমদারের একমাত্র ছেলে সৃঞ্জয় মজুমদারের রহস্য মৃত্যু। সূত্রের খবর, এদিন নিউ টাউনের সাপুরজে আবাসন থেকে উদ্ধার হয় দেহ। বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয় সৃঞ্জয় মজুমদারকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যে ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান আত্মহত্যা করেছেন রিঙ্কু পুত্র। সূত্র মারফত খবর, মঙ্গলবার প্রথমে সকাল 11:30 নাগাদ বিধাননগর সেবা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে মৃত বলে জানা গেলে পরে দেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে আরজিকর মেডিকেল কলেজে। পুলিশ সূত্রের খবর, যে ঘরে তিনি থাকতেন সেই ঘরে খাটের উপর থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে। আত্মহত্যা নাকি মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ, সেই নিয়ে ধোঁয়াশা। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সামনে আসলে সেই ধোঁয়াশা অনেকটাই কাটবে বলে মনে করা হচ্ছে। এদিকে ছেলেকে হারিয়ে কান্নায় ভেঙে পড়েছে রিঙ্কু। জানা গেছে সল্ট লেকের একটি তথ্য প্রযুক্তি সংস্থার কর্মী ছিলেন সৃঞ্জয়। বয়স 26-এর মতো। প্রীতম নামেই তাকে চিনত পরিচিতরা। কিছুদিন আগে বিয়েতে 2 পরিবারের কাছের লোকেরা থাকলেও ছিলেন না রিঙ্কুর পুত্র প্রীতম। কিন্তু নিজে না থাকলেও দিলীপ ঘোষের মতন ভালো মানুষকে তার মা জীবন সঙ্গী হিসেবে পাচ্ছেন, এতে অন্তত খুশি বলে জানিয়েছিলেন তিনি। বিয়ে দিন ছেলের প্রসঙ্গ উঠলে রিঙ্কু জানান তার ছেলে বিয়েতে থাকবে না, ঘুরতে গিয়েছে সে। প্রীতমও সেই সময় জানিয়েছিলেন যেহেতু মায়ের বিয়েতে ছেলেকে থাকতে নেই তাই তিনি বিয়েতে থাকছেন না, দীঘায় ঘুরতে গিয়েছিলেন বলে জানিয়েছিলেন তিনি।